হ্যালো স্টুডেন্ট, তোমাদের আগের দিনে আমি যে ন্যায় দর্শনের ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি তোমাদের সন্নিকর্ষ সম্পর্কে আলোচনা করেছিলাম। সন্নিকর্ষ কী ছিল? প্রত্যক্ষের মাধ্যম, তাই তো? অর্থাৎ কিনা যোগ্য বিষয়ের সাথে যোগ্য ইন্দ্রিয়ের যে সংযোগ সেটাই হচ্ছে সন্নিকর্ষ। তাহলে আমাদের প্রত্যক্ষ তো সন্নিকর্ষের মাধ্যমেই হয়, তাই তো? এবার আজকে যেটা আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে ন্যায় দর্শনে প্রত্যক্ষ সম্পর্কে যে আলোচনা রয়েছে সেটাই তোমাদের আজকে আমি আলোচনা করব। ন্যায় মতে প্রত্যক্ষ দু প্রকার, একটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ আর একটা অলৌকিক প্রত্যক্ষ। তোমরা সন্নিকর্ষ তাই পড়েছিলে, একটা লৌকিক সন্নিকর্ষ আর একটা অলৌকিক সন্নিকর্ষ। এবার সন্নিকর্ষ যেহেতু প্রত্যক্ষের মাধ্যম হিসাবে কাজ করে, সেই জন্য প্রত্যক্ষকে ওরা ওই সন্নিকর্ষের মধ্যে দুটো ভাগ করেছে, একটা লৌকিক প্রত্যক্ষ আর একটা অলৌকিক প্রত্যক্ষ। এবার দেখো, এই প্রত্যক্ষকে যে ওরা দুভাগে ভাগ করেছেন, লৌকিক আর অলৌকিক, এদেরও আবার ভাগ রয়েছে। এই জন্য আমি একটা টেবিলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। দেখো, প্রত্যক্ষ দুটো ভাগ, লৌকিক আর অলৌকিক। এবার অলৌকিক প্রত্যক্ষকে যে ভাগটা করেছেন সেটা অলৌকিক সন্নিকর্ষ যা ভাগটা রয়েছে, প্রত্যক্ষেও ঠিক সেই নামগুলোই রয়েছে। দেখো, সামান্য লক্ষণ, ওখানে তোমরা সন্নিকর্ষে লিখেছিলে কি সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ, তাই তো? এখানে আবার সেগুলো প্রত্যক্ষ। সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, যোগজ প্রত্যক্ষ। ঠিক আছে, এই তিনটে হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। আর লৌকিক প্রত্যক্ষে আছে বাহ্য প্রত্যক্ষ আর আন্তঃপ্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষ মানে যেগুলো আমরা পঞ্চইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করে থাকি, আর আন্তঃপ্রত্যক্ষ হচ্ছে মনের মাধ্যমে যেগুলো প্রত্যক্ষ করি, অর্থাৎ কিনা আমাদের মানসিক অনুভূতি, তাই তো? এবার আন্তঃপ্রত্যক্ষের আর কোনো ভাগ নেই। বাহ্য প্রত্যক্ষকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা নির্বিকল্প প্রত্যক্ষ, একটা সবিকল্প প্রত্যক্ষ আর একটা প্রত্যভিজ্ঞা বা রিকগনিশন। ঠিক আছে, এই যে তিনটে ভাগ, নির্বিকল্পক, সবিকল্পক আর প্রত্যভিজ্ঞা, এদের মধ্যে তোমাদের এটা পড়াবো না আমি। এই নির্বিকল্পক আর সবিকল্পক এই দুটোই পড়াবো। অর্থাৎ কিনা প্রত্যক্ষ সম্পর্কে ন্যায় দর্শনে যত আলোচনা রয়েছে, প্রত্যক্ষের যত ভাগ তোমরা দেখলে, এর মধ্যে আমি শুধুমাত্র তোমাদের আজকে সবিকল্পক আর নির্বিকল্প প্রত্যক্ষটাই পড়াবো। ঠিক আছে, এবার দেখো নির্বিকল্প প্রত্যক্ষটা কী। নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে প্রত্যক্ষের প্রথম স্তর। অর্থাৎ কিনা যখন আমাদের কোনো বিষয় সম্পর্কে আমাদের চোখের সাথে কোনো বিষয় আমাদের সন্নিকর্ষ হয় বা আমরা কোনো কিছু প্রত্যক্ষ করি, প্রথমে আমাদের বস্তুর সাথে আমাদের চোখের সন্নিকর্ষ হয়, তখন আমাদের বস্তু সম্পর্কে পুরোপুরি জ্ঞান লাভ হয় না। তোমাদের যখন সংযোগ সন্নিকর্ষ করিয়েছিলাম তখনও কিন্তু এই কথাটা আমি বলেছিলাম যে বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যখন যোগাযোগ হয় সরাসরি, তখনই আমাদের প্রত্যক্ষ হয়ে যায় না, কিন্তু তখন আমাদের বস্তুর সঙ্গে সরাসরি যোগাযোগ হয়, তারপরে আস্তে আস্তে বস্তু সম্পর্কে জ্ঞান হয়। এই নির্বিকল্প প্রত্যক্ষ ঠিক তাই। প্রথমে যখন আমাদের চক্ষুর সাথে কোনো বিষয়ের সন্নিকর্ষ হয় বা চক্ষুর সাথে যোগাযোগ হয় আমাদের কোনো বিষয়ে, তখন প্রথম যে আমাদের যোগাযোগটা সেটাই নির্বিকল্প প্রত্যক্ষ। তখনও কিন্তু আমাদের বস্তু সম্পর্কে পুরোপুরি জ্ঞান আমরা অর্জন করি না। দেখো, আস্তে আস্তে আমি বলছি। এই যে ন্যায় দার্শনিক একজন আছেন, তার নাম অন্নং ভট্ট, বিখ্যাত ন্যায় দার্শনিক। অন্নং ভট্টর একটা বিখ্যাত রচনাবলী আছে যার নাম তর্ক সংগ্রহ। অন্নং ভট্টের রচিত এই গ্রন্থের নাম হচ্ছে তর্ক সংগ্রহ। তর্ক সংগ্রহ গ্রন্থে তিনি নির্বিকল্প প্রত্যক্ষের একটা সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাটা দেখো কি, নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকং। দেখতে পাচ্ছ, নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকং। ঠিক আছে, নিষ্প্রকারক মানে নিযুক্ত প্রকার, এইটাকে সন্ধি করলে এই হয়, নিযুক্ত প্রকার মানে নিষ্প্রকার। জ্ঞানং মানে তো জানোই জ্ঞান, আর নির্বিকল্প প্রত্যক্ষ তো পড়ছো, নির্বিকল্প বা নিষ্প্রকারক জ্ঞান বলতে কী বোঝায় সেটা দেখো। হ্যাঁ, নিষ্প্রকারক মানে নিযুক্ত প্রকার, তাই তো? তার মানে নি মানে কি, যেটা নেই। আর প্রকার বলতে বোঝায় হচ্ছে কি যে বিশেষ্য আর বিশেষণের জ্ঞান। প্রকার নেই মানে নেই, আর প্রকার মানে বিশেষ্য বিশেষণের জ্ঞান। তার মানে কি, বিশেষ্য বিশেষণের জ্ঞান নেই, নিষ্প্রকারক মানে তাই হলো। আচ্ছা, এবার দেখো, অর্থাৎ প্রকারবিহীন জ্ঞানকেই বলা হয় নির্বিকল্প জ্ঞান। এই যে প্রকার মানে ব্র্যাকেটে লিখে দিয়েছি বিশেষ্য বা বিশেষণ। ঠিক আছে, তাহলে এই যে নির্বিকল্প প্রত্যক্ষ বলতে কী বোঝায়, যে বিকল্প, নিযুক্ত বিকল্প, এই যে আমি করে দিয়েছি সন্ধিটা, ইকুয়াল টু নির্বিকল্প। দেখতে পাচ্ছ, নি মানে নেই, বিকল্প মানে হচ্ছে প্রকার। এই যে বিকল্প কথা অর্থ হচ্ছে প্রকার, বা এটাকে বিশেষ্য বিশেষণও বলা হয়। এখানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, দেখো নির্বিকল্প জ্ঞান বলা হয়, এই যে বিশেষ্য বা বিশেষণটাকে ব্র্যাকেট করে দিয়েছি, এই যে প্রকার। অর্থাৎ কি না,
নেই প্রকার মানে বিশেষ্য বিশেষণের জ্ঞান নেই, অর্থাৎ কিনা প্রকারবিহীন জ্ঞানকে নির্বিকল্প জ্ঞান বলে। অর্থাৎ যে জ্ঞানে আমাদের বিশেষ্য বিশেষণ কোনো কিছুরই জ্ঞান হয় না। বিশেষ্য মানে ধরো একটা ঘটের জ্ঞান, হ্যাঁ, ঘরটা তো বিশেষ্য হবে, এবার তার গুণ কী হবে সেটাই বিশেষণ হবে। অর্থাৎ কিনা ঘরটা কীরকম আকৃতির, হ্যাঁ, আর ঘটের কালারটা কী, এইগুলো হচ্ছে বিশেষণ। তার মানে যে বস্তুটা আমরা দেখব সেটা বিশেষ্য হবে, এবার তার যে গুণ রয়েছে সেটা হবে বিশেষণ। হ্যাঁ, তাহলে আমাদের যে প্রত্যক্ষে বিশেষ্যর জ্ঞানও হচ্ছে না, আবার বিশেষণের জ্ঞানও হচ্ছে না, অথচ প্রত্যক্ষ হচ্ছে, সেটাই হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। তাহলে বুঝতে পারছো যে আমাদের কিন্তু ইন্দ্রিয়ের সাথে চোখের সরাসরি যোগাযোগ হচ্ছে, কিন্তু আমাদের বিশেষ্য বিশেষণ অর্থাৎ কিনা বস্তুরও জ্ঞান হচ্ছে না, বস্তুর গুণেরও জ্ঞান হচ্ছে না, সেটাই হবে নির্বিকল্প প্রত্যক্ষ। ঠিক আছে, তার মানে কি নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে আমাদের প্রাথমিক চেতনা, শুধুমাত্র বস্তুটির সহজ উপলব্ধি। হ্যাঁ, মানে আমরা উপলব্ধি করতে পারছি যেখানে একটা বস্তু রয়েছে, হ্যাঁ, আর বা প্রাথমিক চেতনা জন্মায়, মানে বস্তুটি সম্পর্কে আমাদের ওখানে যে অস্তিত্ব রয়েছে বস্তুটির, এই সম্পর্কে একটা আমাদের উপলব্ধি হয়ে যায় যে বস্তুটি ওখানে অস্তিত্ব নেই এই ধারণাটা নয়, বস্তুটা ওখানে আছে, সেটা আমাদের সেই ধারণাটা জন্মে যায়। এটাই হচ্ছে প্রাথমিক জ্ঞান প্রত্যক্ষ সম্পর্কে, আর এটাই হচ্ছে নির্বিকল্প জ্ঞান। হ্যাঁ, এবার যেহেতু এটা প্রাথমিক জ্ঞান বা প্রথম জ্ঞান, এই জন্য এই প্রত্যক্ষটাকে মানে এই জ্ঞানটাকে প্রকাশ করা যায় না, কোনো বচনে বা বাক্যে এই নির্বিকল্প জ্ঞান প্রকাশ করা যায় না। কারণ কি, প্রথমেই তো আমাদের কোনো বস্তুর বিশেষ্য বা বিশেষণ কোনোটারই জ্ঞান হচ্ছে না, তাহলে আমরা কী প্রকাশ করবো, তাই তো? শুধুমাত্র আমাদের উপলব্ধি হচ্ছে যে ওখানে একটা বস্তু রয়েছে, চোখের সাথে আমাদের সরাসরি একটা কিছু যোগাযোগ হলো, এবার ওটা তো ভাষায় প্রকাশ করার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের বস্তুর সম্পর্কেও কোনো জ্ঞান হলো না, বস্তুর গুণ সম্পর্কেও জ্ঞান হলো না। যখন আমাদের বস্তুর গুণ বা কিছু সম্পর্কে আমাদের জ্ঞান হবে তখন তো আমরা সেটা ভাষায় প্রকাশ করতে পারবো, তাই না? যদি ধরো ঘটের জ্ঞানটা আমাদের হয়ে গেল, তখন আমরা কি বলতে পারবো যে ঘরটি হলুদ রঙ, এরকম বলতে পারবো, তাই তো? তখন সেটা ভাষায় কিন্তু প্রকাশ করতে পারবো। কিন্তু ধরো শুধু ঘটের উপলব্ধি আমাদের হলো, কিন্তু সে সম্পর্কে আর কোনো জ্ঞানই হলো না, তাহলে কি সেটা ভাষায় প্রকাশযোগ্য নয়, তাই তো? তার মানে নির্বিকল্প প্রত্যক্ষ কিন্তু কখনো আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। এবার যেহেতু এই যে ভাষায় প্রকাশ করা যায় না, সেই জন্য মহর্ষি গৌতম, যিনি কিনা ন্যায় গ্রন্থের রচয়িতা, মহর্ষি গৌতম এই প্রত্যক্ষকে অব্যাপ্যদেশ্য বলেছেন। এই প্রত্যক্ষকে তিনি বলেছেন অব্যাপ্যদেশ্য। এর কারণটা কি? যেহেতু এই বচনে প্রকাশ করা যায় না, ঠিক আছে, বচনে যেহেতু প্রকাশ করা যায় না বলে একে বলা হয় অব্যাপ্যদেশ্য, ঠিক আছে। তারপর নির্বিকল্প প্রত্যক্ষকে ন্যায় দার্শনিকরা এই কারণে বলেন যে এটা হচ্ছে প্রত্যক্ষের প্রাথমিক সোপান বা প্রথম সোপান মানে কি সিঁড়ি, তাই তো? যেহেতু এই মানে আগে আমাদের বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হতে হবে, তবে তো পরবর্তী জ্ঞানগুলো সম্ভব, তাই তো? যেহেতু নির্বিকল্প প্রত্যক্ষের মাধ্যমে সরাসরি আমাদের জ্ঞান হবে, মানে উপলব্ধি হয়, সেই জন্য আগে এটা দরকার, তারপর পরবর্তী জ্ঞানগুলো আমরা অর্জন করি, তাই এটাকে বলা হয় প্রথম সোপান। যেমন ধরো এই যে তোমাদের উদাহরণটা দিলাম, এখানে আমি এই উদাহরণটাই নিয়েছি যে যখন আমাদের চক্ষুর সাথে একটা ঘটের সন্নিকর্ষ হয় তখন কি হয়, নির্বিকল্প প্রত্যক্ষের মাধ্যমে আমাদের ঘটের অস্তিত্বই উপলব্ধি করি আমরা। এখানে যে বিশেষ্য কী হবে, বিশেষ্য হচ্ছে ঘট, আর বিশেষণ কি, ঘটের আকার বা রং, তাই তো? এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান হয় না, ঠিক আছে। এই হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। তাহলে নির্বিকল্প প্রত্যক্ষ বুঝতে পেরেছ। এবার পড়াবো তোমাদের সবিকল্প প্রত্যক্ষ। সবিকল্প প্রত্যক্ষটা দেখো একটু। এই যে তোমাদের নির্বিকল্প প্রত্যক্ষ কি বললাম, প্রাথমিক উপলব্ধি বস্তু সম্পর্কে, তাই তো? কিন্তু বস্তুর পুরোপুরি জ্ঞান নয়। আর সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে বস্তুর সম্পূর্ণ জ্ঞান বা বস্তুর পুরোপুরি জ্ঞান যখন আমরা লাভ করতে পারি, সেটাই হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। দেখো এখানেও ন্যায় দার্শনিক অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহে সবিকল্প প্রত্যক্ষের যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হচ্ছে স্বপ্রকারকং জ্ঞানং সবিকল্পকং। আমরা নির্বিকল্পকে অন্নং ভট্টর সংজ্ঞা কী পড়েছিলাম, নিষ্প্রকারক জ্ঞানং, তাই তো? আর এখানে কি পড়লাম, স্বপ্রকারকং জ্ঞানং সবিকল্পকং, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি প্রকারযুক্ত, স্বযুক্ত প্রকার, আর ওটা কি পড়েছিলাম, নিযুক্ত প্রকার, তাই তো?
তাহলে এখানে স্বযুক্ত প্রকার মানে প্রকার আছে, স মানে কি যার কিনা অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, এই যে স, এইখানে সপ্রকারও কথাটা আমি এখানে সন্ধি করেছি, দেখো স্বযুক্ত বিকল্প, সবিকল্প, সপ্রকারকং জ্ঞানং সবিকল্পকং। সবিকল্প শব্দের অর্থ হচ্ছে বিকল্পযুক্ত বা বিশেষ্য বিশেষণ যুক্ত। এবার সবিকল্প তো তোমাদের ভাগ করে দেখালাম। এবার সবিকল্প প্রত্যক্ষে আমরা কি বস্তুর সাথে পরিচিত হই পুরোপুরিভাবে, বস্তুর নাম, জাতি, গুণ, ক্রিয়া প্রভৃতি সব আমরা জানতে পারি। এটা হচ্ছে প্রত্যক্ষের দ্বিতীয় স্তর। অর্থাৎ কিনা প্রাথমিক স্তর কোনটা ছিল? নির্বিকল্প প্রত্যক্ষ, যেখানে আমাদের সরাসরি ইন্দ্রিয়ের সাথে বা চক্ষুর ইন্দ্রিয়ের সাথে বস্তু যোগাযোগ হয়। হ্যাঁ, কিন্তু সেখানে আমরা বস্তু সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করি না, অস্পষ্ট একটা অনুভূতি হয় আমাদের। আর দ্বিতীয় স্তর হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ, এখানে এসে আমরা বস্তু সম্পর্কে বা বিশেষ্য বিশেষণ সম্পর্কে আমরা পুরোপুরি জ্ঞান লাভ করি। আচ্ছা, এবার দেখো এই যে সবিকল্প প্রত্যক্ষ, এটা হচ্ছে ব্যাপ্যোদ্দেশ্য। প্রত্যক্ষের লক্ষণে তোমরা এই শব্দগুলো সবই পেয়েছো। হ্যাঁ, সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে ব্যাপ্যোদ্দেশ্য। ব্যাপ্যোদ্দেশ্য কথার অর্থ কি? বচনের দ্বারা প্রকাশযোগ্য, মানে সবিকল্প প্রত্যক্ষে আমরা যে জ্ঞান অর্জন করি সেটাকে আমরা ভাষায় প্রকাশ করতে পারি বা বচনে প্রকাশ করতে পারি। আবার এই প্রত্যক্ষ বস্তু বা বিষয় সম্পর্কে সুনিশ্চিত জ্ঞান দিতে পারে। হ্যাঁ, মানে প্রত্যক্ষ ন্যায় মতে প্রত্যক্ষ কোনটা, যেটা আমাদের সুনিশ্চিত জ্ঞান দেয়, সেটাই তো। তাহলে যখন আমাদের কোনো বিষয় সম্পর্কে যখন সবিকল্প জ্ঞান হয়ে যায়, মানে প্রত্যক্ষের দ্বিতীয় স্তর অতিক্রম করে যাই আমরা, তার মানে কি আমরা বুঝতে পারি কি যে আমাদের বিষয় সম্পর্কে সুনিশ্চিত জ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি সবিকল্প প্রত্যক্ষ কিন্তু ব্যবসায়ত্মক প্রত্যক্ষ। যে দেখো ব্যবসায়ত্মক প্রত্যক্ষ, ব্যবসায়ত্মক মানে যে জ্ঞান আমাদের সুনিশ্চিতভাবে আমাদের দিতে পারে। অর্থাৎ যে জ্ঞান লাভ করলে আমরা সুনিশ্চিত জ্ঞান আমরা লাভ করতে পারি, সেটাই হচ্ছে ব্যবসায়ত্ব। তাহলে দেখতে পাচ্ছ সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে ব্যাপ্যোদ্দেশ্য, মানে ভাষায় প্রকাশ করা যায়। আর সবিকল্প প্রত্যক্ষ ব্যবসায়ত্ব, মানে এই জ্ঞানের সুনিশ্চিত, এই জ্ঞান লাভ করার পরে আমরা সুনিশ্চিত জ্ঞান লাভ করতে পারি। ঠিক আছে, এবার দেখো সবিকল্প প্রত্যক্ষ অনুব্যবসা দ্বারা প্রমাণিত হয়। এই অনুব্যবসা কতটা দেখে নাও, অনুব্যবসা দ্বারা প্রমাণিত হয়। অনুব্যবসায় মানে কি? পূর্ব অভিজ্ঞতা বা স্মৃতি। হ্যাঁ, অনুব্যবসায় বলতে এই যে অতীতের স্মৃতি আমাদের কাজ করে সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে। মানে আমাদের কিন্তু সবিকল্প প্রত্যক্ষ আমাদের অতীত অভিজ্ঞতা বা স্মৃতি জ্ঞানের উপর নির্ভরশীল। মানে কোনো বস্তুকে জানতে গেলে আমাদের সেটা আগের থেকে পরিচিতি থাকতে হবে, তবে আমরা সেটা সম্পর্কে আবার ভাষায় প্রকাশ করতে পারবো। অর্থাৎ আমাদের যখন ঘটের সাথে আমাদের চোখে সন্নিকর্ষ হয়, তখন তো আমরা জানতে পারি এটা একটা ঘট। তারপর তার গুণ আকৃতি সম্পর্কে আমরা পরিচিত হই। কিন্তু যদি আমরা ঘরটা আমরা নাই জানতাম আগে, তাহলে কিন্তু আমাদের চোখের সাথে সন্নিকর্ষ হলেও কিন্তু আমরা না, অর্থাৎ কিনা বিশেষ্য সম্পর্কে আমরা জানতে পারতাম না। বিশেষ্য মানে কি? যে বস্তুটা সম্পর্কে আমাদের জ্ঞান হলো তার নামটাই আমরা জানতে পারতাম না। গুণটা হয়তো জানতে পারতাম, যে বস্তুটা কীরকম দেখতে, হ্যাঁ কীরকম ওর রং, এগুলো তাও জানা সম্ভব হতো। কিন্তু আমরা কিন্তু বিশেষ্যর জ্ঞান বা জিনিসটার যে নামটা কি সেটা জানতে পারতাম না। এর জন্য দরকার কি? পূর্ব অভিজ্ঞতা বা অতীত অভিজ্ঞতা। অর্থাৎ কিনা আমাদের সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে আমাদের পূর্ব অভিজ্ঞতার সাহায্য প্রয়োজন। আর পূর্ব অভিজ্ঞতার সাহায্য বা স্মৃতির সাহায্য নিতে গেলে আমাদেরকে অনুব্যবসায়কে কাজে লাগাতে হয়। অনুব্যবসায় মানেই হচ্ছে পূর্ব অভিজ্ঞতা বা স্মৃতি। ঠিক আছে, তাহলে সবিকল্প প্রত্যক্ষ কখন সম্ভব হবে? যখন আমাদের অনুব্যবসাকে কাজে লাগাতে পারবো বা স্মৃতিজ্ঞানকে কাজে লাগাতে পারবো, এবং সেই জ্ঞান লাভের পরে বা সবিকল্প জ্ঞান লাভের পরে আমরা সেই জ্ঞানটাকে আমরা ব্যাপ্যোদ্দেশ্য বলে উল্লেখ করতে পারবো, মানে বচনে প্রকাশ করতে পারবো, এবং সেই জ্ঞানটা ব্যবসায়ত্মক হবে। ব্যবসায়ত্মক মানে সুনিশ্চিত জ্ঞান হবে। এই হচ্ছে সবিকল্প প্রত্যক্ষের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই তিনটে তোমাদের যে বললাম, ব্যাপ্যোদ্দেশ্য, ব্যবসায়ত্মক, অনুব্যবসা, এই তিনটে কোনোটাই কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে খাটে না, সবকটাই সবিকল্প প্রত্যক্ষের জন্য প্রযোজ্য। আর এই তিনটে রয়েছে বলেই কিন্তু আমরা সবিকল্প প্রত্যক্ষে সুনিশ্চিত জ্ঞানটা পাই। ঠিক আছে, তাহলে নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে প্রত্যক্ষের প্রথম স্তর, সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে প্রত্যক্ষের দ্বিতীয় স্তর, যেখানে কিনা পুরোপুরি একটা বস্তু সম্পর্কে আমরা পুরোপুরি জ্ঞান লাভ করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে সবিকল্প প্রত্যক্ষ করলে আর নির্বিকল্প প্রত্যক্ষ করলে, এবার দুটো তো জানলে, এবার এই দুটোর পার্থক্য আসে। নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য কী? এবার এইটুকু যে আমি পড়ালাম, এর মধ্যে নিশ্চয়ই দুটো পার্থক্য তোমরা এতক্ষণ একটু বুঝতে পেরেছো। তবু আমি আলাদা করে পয়েন্ট করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
দেখো, সবিকল্পক আর নির্বিকল্প প্রত্যক্ষ যে পার্থক্য, প্রথম পার্থক্য কী আছে? নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে প্রত্যক্ষের প্রাথমিক স্তর, যেটা বারবার করে আমি বলছি, তাই তো? প্রত্যক্ষের প্রাথমিক স্তরই হচ্ছে নির্বিকল্প, আর সবিকল্প প্রত্যক্ষ কি? প্রত্যক্ষের দ্বিতীয় স্তর। ঠিক আছে? তাহলে প্রথম স্তর হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ, দ্বিতীয় স্তর হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। এটা হচ্ছে প্রথম পার্থক্য। আর দ্বিতীয় কি? দেখো, নির্বিকল্প প্রত্যক্ষে শুধুমাত্র আমাদের সংযোগ সন্নিকর্ষের প্রয়োজন। আমরা লৌকিক সন্নিকর্ষ কটা পড়েছিলাম? 6টা, তাই তো? 6টা সন্নিকর্ষের মধ্যে শুধুমাত্র প্রথম সন্নিকর্ষ বা সংযোগ সন্নিকর্ষটাই আমাদের নির্বিকল্প প্রত্যক্ষ ক্ষেত্রে প্রয়োজন হয়। কারণ কি? আমাদের চক্ষুর সাথে সরাসরি বিষয়ের সংযোগটাই প্রয়োজন, ওটাই সংযোগ সন্নিকর্ষ। তারপরে তো আমাদের আর কোনো নির্বিকল্প প্রত্যক্ষ সম্পর্কে আমাদের আর কিছু জ্ঞান লাভ হয় না। সরাসরি যোগাযোগ বা যোগাযোগের ফলে আমাদের বস্তুর সাক্ষাৎ উপলব্ধিটা হয়। সুতরাং কি, আর 5টা যে সন্নিকর্ষ রয়েছে ওগুলো আমাদের নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কোনো প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র সংযোগ সন্নিকর্ষ হলেই নির্বিকল্প প্রত্যক্ষ উৎপন্ন হতে পারে। কিন্তু সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কিন্তু সবিকল্প প্রত্যক্ষের 6টা সন্নিকর্ষেরই প্রয়োজন, কারণ না হলে তো পুরোপুরি জ্ঞানটাই হবে না আমাদের, তাই তো? এই জন্য 6টা প্রত্যক্ষই আমাদের প্রয়োজন হয়। আর নির্বিকল্প প্রত্যক্ষ ভাষায় প্রকাশিত হয় না। তো আমাদের বললাম যে যেহেতু আমাদের এটা প্রাথমিক জ্ঞান, এটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা থাকেন, মানে সম্পূর্ণ জ্ঞান হয় না বস্তু সম্পর্কে, এই জন্য এটা ভাষায় প্রকাশ করা যায় না। আর সবিকল্প প্রত্যক্ষ ভাষায় প্রকাশিত হয়। 4 নম্বর কি? নির্বিকল্প প্রত্যক্ষ অস্পষ্ট। তাই তো, অস্পষ্টই তো, কারণ কি? এটা সম্পূর্ণ জ্ঞান আমরা পাই না, তাই তো? প্রথমেই আমরা কি বস্তুর সাক্ষাৎ উপলব্ধি করি, একটা আনুমানিক জ্ঞান হয়, কিন্তু স্পষ্ট নয় জ্ঞানটা। নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে অস্পষ্ট, কিন্তু সবিকল্প প্রত্যক্ষ কি? যথার্থ আর সুনিশ্চিত। আমাদের একটু আগে বললাম না আমি যে ব্যাপদেশ্য, ব্যবসায়ত্বক, এগুলো সব সবিকল্প প্রত্যক্ষে হয়। সেই জন্য বলা হচ্ছে কি? নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে অস্পষ্ট, আর সবিকল্প প্রত্যক্ষ যথার্থ আর সুনিশ্চিত। ঠিক আছে? আর নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে অনুমানলব্ধ, মানে যখন আমাদের সংযোগ সন্নিকর্ষের ফলে কোনো বস্তুর সাথে আমাদের চোখের সন্নিকর্ষ হয়, তখন আমরা মোটামুটিভাবে উপলব্ধি করি বা অনুমান করি যে ওখানে একটা বস্তুর অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, প্রথমেই আমাদের এই সহজ উপলব্ধি হয়। তার মানে কি? এটা কিছুটা অনুমান সংক্রান্ত জ্ঞান। তার মানে এই নির্বিকল্প প্রত্যক্ষ অনুমানলব্ধ জ্ঞান। এবার ওটা সঠিক কি, ওটা কী বিশেষ্য কী, বিশেষণ কী, ওগুলো কিন্তু পরবর্তী ভাব। আগেই আমাদের সাক্ষাৎ উপলব্ধি হয় বা বস্তু সম্পর্কে আমরা একটু পরিচিত হই। হ্যাঁ, এবার পরিচিত হয়, সেটাকে মোটামুটি আমরা অনুমান করে নিই। সেই জন্য নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে অনুমানলব্ধ, কিন্তু সবিকল্প প্রত্যক্ষ কিন্তু একদম নিশ্চিত এবং যথার্থ জ্ঞান। ঠিক আছে? আর নির্বিকল্প প্রত্যক্ষ অনুমানলব্ধ তো বললাম, অনুমানলব্ধ। সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে অনুব্যবসা দ্বারা প্রমাণিত। অনুব্যবসা মানে কী বলেছে? অনুব্যবসা হচ্ছে গিয়ে অতীত অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি আমরা কোনো জ্ঞান লাভ করি, তাহলে সেটা অনুব্যবসা। ঠিক আছে? তাহলে নির্বিকল্প প্রত্যক্ষকে আমরা অনুমানের মাধ্যমে পাই, আর সবিকল্প প্রত্যক্ষকে পাই অনুব্যবসার মাধ্যমে, যেটা কিনা আমাদের নিশ্চিত জ্ঞান দান করতে পারে। ঠিক আছে? আর নির্বিকল্প প্রত্যক্ষ লব্ধ জ্ঞানের মূল্যায়ন সম্ভব নয়। কারণ কি? নির্বিকল্প প্রত্যক্ষে তো আমরা আনুমানিক একটা অস্পষ্ট জ্ঞান হয়, তাই তো? সেটাকে আমরা মূল্যায়ন করতে পারি না। এবং যে জ্ঞানটাকে আমরা সেই জ্ঞানটাকে আমরা মূল্যায়ন করতে পারবো যেটা কিনা ভাষায় প্রকাশ করতে পারবো। কোনো জ্ঞানকে যদি আমরা ভাষায় প্রকাশ করতে না পারি, তাহলে সেই জ্ঞানের যথার্থতা বিচার করা কখনো সম্ভব নয়। হ্যাঁ, এবার নির্বিকল্প প্রত্যক্ষ তো ভাষায় প্রকাশিত জ্ঞান নয়, হ্যাঁ, তো সেটা স্পষ্ট তো হতেই হবে কোনো জ্ঞানকে। হ্যাঁ, আর সেটা নির্বিকল্প প্রত্যক্ষ স্পষ্টও নয় প্রথমত, দ্বিতীয়ত ভাষায় প্রকাশ করা যায় না, তারপরে সেটা যথার্থ কি সুনিশ্চিত এরকম করেও বলা যায় না। এবার যে জ্ঞানকে কোনো মানে যদি আমরা যথার্থ বা সুনিশ্চিত যদি না বলি, তারপরে তো তার মূল্যায়ন হয়। হ্যাঁ, কোনো জ্ঞানকে আমি নিজে স্বীকার করব যে এই জ্ঞানটা যথার্থ, তবে তো অন্য কেউ সেটাকে মূল্যায়ন করতে পারে, তাই তো? কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষ তো জ্ঞানটা ভাষায় প্রকাশ করা হয় না, যথার্থ বা অযথার্থ সেটা পরের কথা। তাহলে নির্বিকল্প প্রত্যক্ষ মূল্যায়নের যোগ্য নয়, যেটা কিনা সবিকল্প প্রত্যক্ষে সম্ভব। সবিকল্প প্রত্যক্ষ কি? যে সবিকল্প প্রত্যক্ষ প্রকাশযোগ্য ভাষা, সেই জন্য ওটাকে মূল্যায়ন করা সম্ভব। তাহলে দেখতে পাচ্ছ এই 6টা পার্থক্য তোমরা পড়বে, কেমন? আচ্ছা, এইবার প্রশ্ন হলো, এই যে দেখো তোমাকে 2টো পার্থক্য পড়ালাম, সবিকল্প আর নির্বিকল্প। এখানে একটা প্রশ্ন হলো যে যদি আমাদের নির্বিকল্প প্রত্যক্ষ আমরা একটা আনুমানিক জ্ঞান দেয়, মানে এটা সম্পর্কে আমরা
পুরোপুরি সচেতন হই না কোনো বস্তু বা বিষয় সম্পর্কে, তাই তো? তাহলে আমাদের নির্বিকল্প আর আমাদের সবসময় সবিকল্প প্রত্যক্ষের অনুগামী হতেই হয়, না হলে আমাদের যথাযথ জ্ঞান লাভ হয় না। তাই সেক্ষেত্রে মানে অন্যান্য নৈয়ায়িকরা তো এই নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করেছেন, কিন্তু অন্য যারা রয়েছেন, হ্যাঁ, অন্য যারা ভারতীয় দার্শনিক রয়েছে তারা কিন্তু এই নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করতে রাজি নন। তারা বলেন যদি আমাদের সবিকল্প প্রত্যক্ষের মাধ্যমে জ্ঞানটা পুরো আমাদের পেতে হয়, তাহলে এক্ষেত্রে নির্বিকল্প প্রত্যক্ষের ভূমিকা কোথায়? সুতরাং নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকারের কোনো যুক্তি নেই, একবারে আমরা সবিকল্প প্রত্যক্ষ স্বীকার করে নেব। কিন্তু এক্ষেত্রে নৈয়ায়িকরা বলেন যে যদি আমরা নির্বিকল্প প্রত্যক্ষ না স্বীকার করি, তাহলে প্রথমত প্রত্যক্ষের প্রথম স্তরটাই আমাদের অতিক্রম করে দ্বিতীয় স্তরে চলে আসতে হয়। হ্যাঁ, কারণ কি আমাদের নির্বিকল্প প্রত্যক্ষের মাধ্যমে আমাদের স্পষ্ট জ্ঞান পাওয়া যায় না, ভাষায় প্রকাশ করা যায় না, সবই ঠিক আছে, কিন্তু কি এর একদমই উপযোগিতা নেই, এটা ঠিক নয়। কারণ কি যে আমাদের আগে বস্তুর সাথে আমাদের চোখের একটা সরাসরি সংযোগ দরকার, যেটা কিনা প্রাথমিকভাবে আমাদের জ্ঞান লাভ করতে সাহায্য করে। তারপর সেই প্রত্যক্ষকে পরিণতি লাভ করে সবিকল্প প্রত্যক্ষে। যেমন ধরো যদি আমাদের সরাসরি একটা বস্তুর সাথে যোগাযোগ না হয়, তখন তো আমরা সেই জ্ঞানটাকে পরিপূর্ণভাবে পেতে পারি না। হ্যাঁ, আমাদের আগে অস্পষ্ট একটা বস্তুর উপলব্ধি হতে হবে, তারপর সেই জ্ঞানটাকে আমরা বিশেষণের মাধ্যমে লাভ করতে পারি। এবার যদি সরাসরি প্রত্যক্ষের প্রথম ধাপটাই যদি ক্রস করে গিয়ে আমরা একদম সরাসরি বিশেষণে জ্ঞান লাভ কখনো করতে পারি না। হ্যাঁ, বারবার করে বলা হচ্ছে কি প্রত্যক্ষের প্রথম সোপানই হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। তাহলে যেটার উপর ভিত্তি করে সবিকল্প প্রত্যক্ষ দাঁড়িয়ে রয়েছে, সেটাকে কি করে অস্বীকার করে সবিকল্প প্রত্যক্ষ স্বীকার করা হয়? নৈয়ায়িকদের এটাই বক্তব্য। একটা উদাহরণ হিসাবে নৈয়ায়িকরা বলেছেন, দেখো যে ধরো কোনো একজন ব্যক্তি একটা গরু প্রত্যক্ষ করছে, এইটা হচ্ছে উদাহরণ। দেখো কোনো একজন ব্যক্তি একটা গরুকে প্রত্যক্ষ করছে, এবার তখন তার জ্ঞান হলো কি যে এটা একটা গরু, ঠিক আছে? গরুর মানে যে কোনো বস্তুই হোক, আমি একটা গরুর উদাহরণ নিলাম। হ্যাঁ, যখন কোনো বস্তু প্রত্যক্ষ করে তখন তার জ্ঞান হয় তো ঘট জ্ঞান। ধরো একটা ঘটই দেখলো, তখন তার কী জ্ঞান হবে? যেটা একটা ঘট। সেখানে ঠিক সেরকম একটা গরু দেখার পরে তার জ্ঞান হলো যেটা একটা গরু। হ্যাঁ, এবার এই যে জ্ঞানটা হলো, এটা কিন্তু একটা সবিকল্প জ্ঞান হলো। কারণটা কি? এটা ভাষায় প্রকাশিত হয়েছে। দেখো যে এটি একটি গরু, এটা কি আমি একটা ভাষায় প্রকাশ করেছি, তার মানে এটা একটা সবিকল্প জ্ঞান, ঠিক আছে? এবার এই যে ভাষায় প্রকাশিত জ্ঞান, এটা একটা সবিকল্প জ্ঞান। এবার এর আগে আমার কি হয়েছে? নির্বিকল্প জ্ঞান হয়েছে। এবার নির্বিকল্প জ্ঞানটা কীভাবে হয়েছে? চোখের সাথে গরুর একটা সন্নিকর্ষ হয়েছে বা যোগাযোগ হয়েছে, তাই তো? এবার সেটা ভাষায় প্রকাশিত নয়। আচ্ছা, এবার এই যে সবিকল্প জ্ঞান হয়েছে না, এই সবিকল্প জ্ঞানের বিষয়ভূত যে গরুটা, এই যে গরু, এটা হলো মানে এই গরুর একটা সাধারণ জাতি আছে। তোমাদের বলেছিলাম যে যে কোনো বস্তুর পাশে একটা তয়বয় লাগালে সেটা জাতি হয়ে যায়। যেমন মানুষের মনুষ্যত্ব, ঘটের ঘটত্ব, আমি আগের ক্লাসে বলেছিলাম না? এবার দেখো এই গরুর মধ্যে যে গোত্র বিশিষ্ট জ্ঞানটা রয়েছে, মানে কি দেখলে আমরা বুঝতে পারি যেটা একটা গরু, তার মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, যে সাধারণ বৈশিষ্ট্য কি গরুর মধ্যে গোত্র জাতি রয়েছে। হ্যাঁ, এই গোত্র জাতির জ্ঞান কিন্তু আমার আগে ছিল বলেই আমরা এটা গরু বলতে পারি, ঠিক আছে? এই যে গোত্র বিশিষ্ট গরুর জ্ঞান, এইটাও কিন্তু একটা সবিকল্প জ্ঞান বলে স্বীকার করতে হবে। তাহলে এই যে আমাদের এটি একটি গরু, এটি একটি গরু, এটাকে আমরা সবিকল্প বলে স্বীকার করেছি, কারণ এটা ভাষায় প্রকাশিত, তাই তো? কিন্তু কেন স্বীকার করেছি এটা একটা গরু? কারণ কি আমরা জানি যে গোত্র বিশিষ্ট বৈশিষ্ট্যটা গরুর মধ্যে আছে। হ্যাঁ, এবার এই যে গোত্র বিশিষ্ট বৈশিষ্ট্য, এটা কিন্তু ভাষায় প্রকাশিত নয়। কোনো একটা বৈশিষ্ট্য ভাষায় প্রকাশিত হয় না। ওই গরুটাকে আমরা এটা একটা গরু আমরা প্রকাশ করতে পারি, কিন্তু ওই যে গোত্র বিশিষ্ট যে জ্ঞানটা, এটা কিন্তু নির্বিকল্প জ্ঞান। অর্থাৎ আমাদের যখন গরুর সাথে আমাদের চোখের সন্নিকর্ষ হয়, তখনই আমাদের ধারণা হয়ে যায় কি ওটা একটা গোত্র বিশিষ্ট, তারপরে জ্ঞান হয় এটি একটি গরু। এবার এই যে যারা অন্যান্য ভারতীয় দার্শনিক, তারা বলেন কি যে এই গোত্র বিশিষ্ট জ্ঞানটাও কিন্তু সবিকল্প জ্ঞান। কিন্তু এই যে গোত্র বিশিষ্ট গরুর জ্ঞান, এই পুরো কথাটাকে যদি সবিকল্প জ্ঞান বলে স্বীকার করা হয়, এবার তার আগে একটা, তাহলে আমাদের এই যে এই গোত্র বিশিষ্ট গরুর জ্ঞান, এইটাকে যদি তারা মনে করছেন কি এটাও সবিকল্প জ্ঞান, যেটা কিনা এই গোত্র বিশিষ্ট এই কথাটুকু কিন্তু নৈয়ায়িকরা মনে করেন নির্বিকল্প জ্ঞান। কিন্তু যারা অন্যান্য ভারতীয় দার্শনিক, তারা মনে করছেন এই পুরোটাই একটা সবিকল্প জ্ঞান, গোত্র বিশিষ্ট গরুর জ্ঞান, ঠিক আছে? এবার কি হলো, এই যে যদি গোত্র বিশিষ্ট জ্ঞানটাকে যদি সবিকল্প জ্ঞান ধরা হয়, এর জন্য আরেকটা বিশেষণ জ্ঞানেরও প্রয়োজন।
অর্থাৎ কিনা একটা বিশেষণ জ্ঞান যদি আমাদের আগে আমরা মনে মনে না স্বীকার করে নিই, তাহলে একটা বিশিষ্ট জ্ঞান লাভ করতে পারি না। হ্যাঁ, কারণ এই যে আমাদের মনুষ্যত্ব গুণটা আমরা জানি বলে কিন্তু আমরা বলতে পারি কি এটা একটা মানুষ। ঠিক সেরকম গত্য বিশিষ্ট জ্ঞানটা আমাদের আছে বলে আমরা বলতে পারি এটা একটা গরু। কিন্তু অন্যান্য ভারতীয় দার্শনিক নৈয়ায়িক এছাড়া কী বলছেন, এই যে গত্য বিশিষ্ট গরু এটাও একটা সবিকল্প জ্ঞান। তাহলে এটা যদি আমি আবার সবিকল্প জ্ঞান হিসাবে স্বীকার করে নিই তাদের মত অনুযায়ী, তাহলে কিন্তু আমাদের আরেকটা বিশেষণ চাই। এই যে গত্য বিশিষ্ট বলতে কী বোঝায়, এর একটা বিশেষণ আমাদের দরকার। কারণ একটা বিশেষণের জ্ঞান কিন্তু আমাদের ভাষায় অপ্রকাশিত রাখতে হয়, না হলে আমাদের কিন্তু পরবর্তী জ্ঞানটা হয় না। অর্থাৎ সবিকল্প জ্ঞান যেটা সেটা স্বীকার করতে গেলে আমাদের আরেকটা বিশেষণ জ্ঞানের প্রয়োজন, যে বিশেষণ জ্ঞানটা কিনা অস্পষ্ট রূপে থাকতে হবে। আর কিন্তু প্রত্যেকটা বিশেষণের জ্ঞান যদি নৈয়ায়িক ছাড়া অন্যান্য যারা ভারতীয় দার্শনিক তাদের মত অনুযায়ী প্রত্যেকটা আমরা ওই বিশেষণ জ্ঞানকে আমরা সবিকল্প জ্ঞান হিসাবে স্বীকার করতে থাকি, তাহলে কী হবে, পরপর বিশেষণ জ্ঞান আমাদের অন্বেষণ করেই যেতে হবে। এখানে আমরা গরুর আগে গত্য বিশিষ্ট গরু এটাকে স্বীকার করে নিয়েছি, এটাকে আমরা বাদ দিলাম না ওদের কথা অনুযায়ী, এটা তাহলে পুরো একটা সবিকল্প জ্ঞান হয়ে গেল। এবার এই যে গত্য বিশিষ্ট গরুর জ্ঞানটা এটা যদি সবিকল্পক হয়, তাহলে এর একটা বিশেষণ খুঁজতে হবে। তাহলে এখানে একটা বিশেষণ যদি খুঁজতে হয় তখন কী হবে, আবার আমাদের আরেকটা বিশেষণ খুঁজতে হবে, তাই তো? তাহলে এর আগে একটা বিশেষণ জোড়াতে হবে, তারপর আবার তার একটা বিশেষণ খুঁজতে হবে। এইভাবে কী হবে, ক্রমাগত এই যে বিশেষণ জ্ঞানের অন্বেষণ চলতেই থাকবে, কখনো শেষ হবে না। কারণ কি একটা সাইলেন্ট বিশেষণ আগে থাকলে তবেই কিন্তু আমরা পরবর্তী জ্ঞানগুলো অর্জন করতে পারি, কিন্তু ওরা কোনোটাকেই নির্বিকল্প। আর এই যে সাইলেন্ট যে বিশেষণ জ্ঞানটার কথা বলছি, এটাই হচ্ছে নৈয়ায়িকদের মতে নির্বিকল্প জ্ঞান, যেটাকে কিনা ওরা ভাষায় অন্যান্য ভারতীয় দার্শনিক যারা আছেন তারা পুরোটাই ভাষায় প্রকাশ করতে চাইছেন আর পুরোটাই সবিকল্প বলে স্বীকার করতে চাইছেন, কিন্তু এরকম কখনো সম্ভব নয়। একটা বিশেষণ জ্ঞান যদি আমরা অপ্রকাশিত না রাখি, তাহলে কোনো জ্ঞান সম্ভব হবে না, আমাদের সবিকল্প জ্ঞানের ধারণাই হবে না। হ্যাঁ, সবই যদি আমরা সবিকল্প জ্ঞান বলে স্বীকার করতে থাকি, তার মানে কি একটার আগে বিশেষণ আরেকটার আগে বিশেষণ আরেকটা, এভাবে অন্বেষণ চলতেই থাকবে। এই অন্বেষণের কোনো শেষ নেই, প্রক্রিয়াটি কখনো তবে শেষ হবে না। আর এইভাবে যে দোষের সৃষ্টি হবে, সেই দোষটার নাম হবে অনাবস্থা দোষ। মানে যেটার কোনো শেষ নেই, চলতেই থাকবে ক্রমাগত, একটা বিশেষণ খুঁজে আবার আরেকটা বিশেষণ খোঁজা, আরেকটা বিশেষণ খুঁজে আবার একটা বিশেষণ খোঁজা, এইভাবে তো ক্রমাগত চলতেই থাকবে, তাই না? এর তো কোনো শেষ নেই, অন্তহীন এই প্রচেষ্টা, এইভাবে দেখা যাবে অনাবস্থা দোষ। ঠিক আছে? আর এই যে অনাবস্থা দোষ, এটা দূর করার জন্যেই নৈয়ায়িকরা কিন্তু নির্বিকল্প জ্ঞান স্বীকার করেছেন। হ্যাঁ, যেখানে কিনা এই নির্বিকল্প জ্ঞান স্বীকার করলে কিন্তু এই ক্রমাগত অন্বেষণটা থেমে যাবে। ঠিক আছে? সেই কারণে আগে নির্বিকল্প প্রত্যক্ষ জ্ঞান স্বীকার করতে হবে, তারপরে সবিকল্প জ্ঞান আমাদের সম্ভব। অর্থাৎ কিনা সরাসরিভাবে আগে আমাদের বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যোগাযোগ হবে, তবে কিন্তু আমাদের সবিকল্প জ্ঞান সম্ভব। এই কারণে নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করতেই হবে। এই হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকারের যুক্তি নৈয়ায়িকদের মতে। ঠিক আছে, এই অবধি থাক।